আজকে জেলেনস্কির যা অবস্থা হয়েছে, ইউনূস এবং বাংলাদেশে সেই অবস্থা হবে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আমার মনে হচ্ছে। এখন আমার যা আন্ডারস্ট্যান্ডিং, যেদিকে যাচ্ছে, মানুষ যখন খেপে যাবে, সাধারণ মানুষ যেদিকে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে যাবে, সেদিকে থেকে ঝাঁটিয়ে বিদায় করবে, সেদিনকে দেখবে সবাই এয়ারপোর্টে জড়ো হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, ওপেনলি বলবে। সেই দিনটার জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন, ভারতবর্ষ অপেক্ষা করছে, এবং সেই দিনটা খুব একটা দূরে নয়। আজকে 25শে জানুয়ারি, ভিডিওটা সংরক্ষণ করে রেখে দাও, পরে দেখবে অনেকেই এই কথা বলছে আমি প্রথম বলেছিলাম, অনেকেই দাবি করবে। কিন্তু আজকে 25শে জানুয়ারি 2026, আমি কথাটা বলে দিলাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসুক, বাংলাদেশের মানুষ চাইবে একদিন। যার জন্য তোমাদের যখন সাবেক সাবেক বলতো না, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমি একদিন বলেছিলাম ভিডিওতে, আর সাবেক বলেন কেন আপনারা নিজেদের? ওই ভারত তো কখনো বলেনি সাবেক প্রধানমন্ত্রী, কখনো বলেনি। আপনারা তো আপনার প্রধানমন্ত্রী রিজাইন করেছেন, করেননি? তাহলে প্রাক্তনটা হলেন কোথায়? আপনারা তো বর্তমান আছেন, নিজেরাই প্রাক্তন করে দিচ্ছেন, অদ্ভুত ব্যাপার। তারপর থেকে বলাটা বন্ধ হয়েছে, সাবেক বলাটা বন্ধ হয়েছে। এখন অনেকে দাবি করে যে ওটা তারা প্রথম বলছে। এই সব কথাগুলো কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি। না, এই যে আপনার দিল্লিতে যেটা প্রেস কনফারেন্স হলো, প্রায় 250টা জন সাংবাদিক বা 300 সাংবাদিক, পৃথিবীর প্রায় 70টা দেশের সাংবাদিক ছিল সম্ভবত, 70টা দেশ, একদম ফুল প্যাক ছিল। ওদের যে দাওয়াত কার্ড যেটা দিছে সেইখানেও লেখা আছে প্রধানমন্ত্রী, ওখানে কিন্তু সাবেক বলা হয়নি, ওখানে প্রধানমন্ত্রী লেখা আছে। তার মানে উনি প্রধানমন্ত্রী কোনো কারণে হয়তো দেশের বাইরে আছেন, এই ধরনের দেশের বাইরে আছেন, দেশের বাইরে আছেন। আসলে এই জিনিসটা লিখে বা এই জিনিসটা দিয়ে ইন্টারন্যাশনালি কি বুঝাইতে চাইলো এই প্রোগ্রামটাতে? আসলে দেখো, একটা বিতর্ক বাংলাদেশে শুরু হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা উনি সাংবাদিকদের উদ্দেশ্যে কথা না বলে উনি দেশ ও জাতির উদ্দেশ্যে কথা দিয়ে শুরু করলেন, যে দেশ ও জাতিকে মানে উদ্দেশ্য করে। জি, উনি তো দেশ ও জাতিকে তার অবস্থানটা জানাতে চান। বিশ্ব মিডিয়ার সামনে তিনি নিজেকে এইভাবেই উপস্থিত করলেন। উনি জেনে শুনেই করেছেন। অনেকে বলছেন হয়তো ভুল করে যা স্ক্রিপ্ট করে দিয়েছিল, তার লিখে দিয়েছিল সে তিনি ভুল করে করেছেন। একদম নয়, উনি খুব কনসাসলি করেছেন। দেশ ও জাতির প্রতি জানাচ্ছি, যাতে বিশ্বের প্রত্যেকটা মিডিয়ার সামনে তার বক্তব্য দেশ ও জাতির কাছে পৌঁছে যায় এবং ইউনূসের এই নগ্ন চরিত্র উন্মোচন হয়ে যাক। উনি যা বলেছেন, তারপরে ইউনূসের আর সরি সারা বিশ্বে মুখ দেখানোর জায়গা নেই। ওই যে ভালো মানুষের মতো মুখ দেখে একটা সুন্দর হাসি একটা মুখে ঝুলিয়ে ঠোঁটের গোড়ায় ঘুরে বেড়াতো না, এখন আর সেই সুযোগ নেই। ইউনূস শেষ, শেষ ইউনূস। একটা নোবেল লরিয়েটের জীবনটা খুব খারাপ ভাবে শেষ হবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তাহলে দাদা, এখন আপনার কি মনে হয় যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা কি হওয়ার সম্ভাবনা কতটুকু, বা করে ফেলতে পারবে? আজকে 25শে জানুয়ারি 2026, আজকে রাত্রির পর্যন্ত আমি বলে যাচ্ছি যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে না। আর জোর করে চুরি করে যদি করে, আমি যে কথাটা বলেছিলাম, হর্ষবর্ধন সিংলা সেই কথাটাই বলেছেন, তাহলে পরে মান্যতা পাবে না। আর চুরি না করলে পরে জামাত ক্ষমতায় আসতে পারবেন না। আর একটা রটানো হচ্ছে, এই তোমার আল জাজিরা, তারপর ওয়াশিংটন পোস্ট, এরা একটা
মানে ওই গোল টেবিল বৈঠকে একটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল, সেই গোল টেবিল বৈঠকে কোনো একজন তাদের এমপি তিনি বলেছিলেন জামাতকে, তার নিজস্ব মতামত, জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে জামাতকে বসাতে। আজকে যদি আমাদের দেশের কোনো বিজেপি নেতা বলে কালকে ভারতবর্ষের সঙ্গে বা বাংলাদেশের সম্পর্ক ভালো হয়ে যাবে, আজকে রাত্রি থেকে কাজ শুরু হয়ে গেছে, সেটা কি সরকারের বক্তব্য? না। এই যে হিন্দু নির্যাতন এবং আওয়ামী লীগ নির্যাতন ধারাবাহিক ভাবে চলছে, তবে এটা শেষ হয়ে আসছে। আমি বললাম ভিডিওটা সংরক্ষণ করে রাখো, 25শে জানুয়ারি 2026 রাত্রিবেলার আজকে ভিডিওটা, কিছুদিনের মধ্যে দেখবে ঝাঁটা নিয়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে, এদেরকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে সব বঙ্গোপসাগরে করে ফেলবে। যত উপদেষ্টা, যত এই সমস্ত নেতা আছে আর এনসিপির যত চ্যাংড়া গুলো আছে, সব কটাকে, মানুষ যদি খেপে যায় না, তাহলে হিটলারের শাসনও টেকেনি, চাউসেস্কুর শাসনও টেকেনি, আর আমাদের ওই কি বলে যাই হোক, গদ্দাফি লিবিয়ার গদ্দাফি, এদের মতো নৃশংস শাসক তারা টিকতে পারেনি। মুসোলিনিকে কি করেছিল? ইটালির মুসোলিনিকে মেরে প্রকাশ্যে তাকে গোলপোস্টের মধ্যে ঝুলিয়ে তাকে জুতো দিয়ে পিটিয়েছে। এত মানুষের রাগ ছিল, মৃতদেহের ওপরে জুতো দিয়ে পেটাচ্ছে, তার কবরে জায়গা হয়নি, একটা ভাগাড়ে ফেলে দিয়ে এসেছিল, মানে মরুভূমি অঞ্চলে এটা ফেলে দিয়ে এসেছিল, সেখানে শিয়ালে কুকুরে তাকে ছিঁড়ে খেয়েছে। মুসোলিনির মতো মানুষকে। গাদ্দাফিকে কি করলো? আমি যে ভিডিও বলেছি, গাদ্দাফির মতো এই ইউনুসের হাল হবে। একটা পাইপের মধ্যে গিয়ে লুকিয়েছিল গাদ্দাফি, খবর পেয়ে সেইখান থেকে ওই জলের পাইপ সেখান থেকে টেনে বার করেছে, বার করে সে এখনো তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি পেয়ে যাবে, ইউটিউবেও পেয়ে যাবে গাদ্দাফির সেই ছবি, রক্তাক্ত ছবি। মেরে খুন করে দিয়েছে, পিটিয়ে খুন করে দিয়েছে। ইউনুসের একই হাল হবে। আমরা প্রায় লাইভের শেষ পর্যায়ে, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে আমরা তো লাইভটা শেষ করব। আমার সে প্রশ্নটা হচ্ছে যে আপনার কি মনে হয়, বা আপনার কাছে কি কোনো খবর আছে কিনা যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আপনাদের দেশে আছেন, উনি কোনো ভিডিও লাইভে বা ফিজিক্যালি কোথাও কোনো বক্তব্য বা ভাষণ দিবেন বলে আপনার কি মনে হয়, বা এরকম কোন নিউজ আছে কিনা? এই মুহূর্তে দেওয়ার সিকিউরিটি রিজন আছে, সিকিউরিটি রিজন আছে। আমি এক জায়গায় বক্তব্যটা, আমি একটা লিখিত বক্তব্য পড়ে দিলাম, আর এক জায়গা থেকে আমি সেটাকে আপলোড করলাম, কিন্তু যখন সশরীরে আমি বক্তব্য রাখছি তখন জায়গাটা আমাকে মানে স্যাটেলাইট মারফত আমি সেখানে ধরতে পারবো, আর এটা চলবে অনেকক্ষণ ধরে। স্যাটেলাইট বেশ ভালো মতো দেখতে পাবে, তাই সিকিউরিটি রিজনে এটা করতে দেওয়া হচ্ছে না ওনাকে। তাছাড়া উনি নিজেও বলেছিলেন যে আমি দেশে গিয়ে আমি মানুষের সঙ্গে সরাসরি কথা বলবো, আমি ভিডিও আমি কথা বলবো না। হ্যাঁ, ভিডিও সম্পর্কে একটা ভাষণ ওনার হয়তো ভিডিও করে অন্য কোথাও নিয়ে গিয়ে, ধরো দিল্লিতে ভাষণটা নেওয়া হলো, চেন্নাইতে গিয়ে চালানো হলো, আপলোড করা হলো চেন্নাই থেকে, লোকেশন ধরতে পারবে না, লাইভ হচ্ছে না তো। যখন লাইভ হবে তখন দেখবে তো লোকেশন তো চেন্নাই দেখাচ্ছে, ওখানে মিসাইল মেরে কি হবে? আমার অর্থ নষ্ট। আর ভারতে একটা যুদ্ধ শুরু করার একটা
পায়তারা করছে সুযোগটা ভারতকে দিয়ে দেওয়া। পাকিস্তান মারবে না, বাংলাদেশকে উন্তির মধ্যে আমি ধরি না, করলে পাকিস্তান এটা করবে। বাংলাদেশকে সামনে রেখে পাকিস্তান পেছন দিক দিয়ে ছায়া যুদ্ধ চালাচ্ছে, আর বাংলাদেশের এই পাঁঠাগুলো সেই ছায়া যুদ্ধের মধ্যে ঢুকে গিয়ে এখন নিজেরা মার খাওয়ার অবস্থায় এসছে। এই তো বাংলাদেশের ক্রিকেটটাকে ঝুলিয়ে দিল, ঝুলিয়ে নিজেরা এখন কিরকম চলে আসছে আইপিএল খেলতে, বসে বসে লবণ চুষ চোষ আর নইলে বুড়ো আঙুল চোষ। দাদা আরেকটা দিচ্ছে, তাও এটা আসলে এগুলো সবগুলোই আপনার মৃতের খবর। সেটা হচ্ছে যে এটা আর মৃতের খবর ভালো লাগে না, আর মৃতের খবর ভালো লাগে না। এই যে দাদা এত দেখেন, মৃত্যু। আগুন ধরানো ব্যক্তি মানসিক প্রতিবন্ধী সন্দেহ, পুলিশের নরসিংদীতে বন্ধ গ্যারেজে পুরে মৃত চঞ্চল ভৌমিকের সিসিটিভি ফুটেজে ধৃত সন্দেহের গতিবিধি। এখন প্রথমেই তো বলে দিল মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ, তার মানে হচ্ছে যে যেমন প্রথমেই ভোটের আগেই বলে দিচ্ছে যদি হাঙ্গামা হয় তারা নিজেরা হাঙ্গামা করে ভোটটাকে ক্যান্সেল করবে, দিয়ে আওয়ামী লীগের গায়ে দোষটা চাওয়া হবে। হ্যাঁ, এটা আগেই বলে দিচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, কারণ সে তো বুঝতে পারছে ভোটটা হবে না, নিজেরা হাঙ্গামাটা করবে, দেখে নেবে, মিলিয়ে নেবে, নিজেরা হাঙ্গামাও করবে, হাঙ্গামা করে দোষটা চাপিয়ে দেবে আওয়ামী লীগের উপরে। এই সব কিছু করেছে আওয়ামী লীগ, ওই জন্য আগে থেকে গিয়ে রাখলো, একেও গিয়ে রেখে দিল, এ হচ্ছে মানসিক রোগী। এইগুলো মেটিকুলাস প্ল্যানের সমস্ত অংশ, কিন্তু এখন আর মেটিকুলাস প্ল্যান আর চলবে না, মানুষ বুঝে গিয়েছে, তার শিয়ানা হয়ে গেছে, ওসব ডিজাইন ফিজাইন আর চলবে না, ওসব পুরনো হয়ে গেছে। আধুনিক মানচিত্র আনো ভাই, আর সেটা একমাত্র আনতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এভাবে দমন পীড়ন, খুন ডাকাতি, জেলে পুরে তাকে মেরে ফেলা, এইসব করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। আজকে আমি ভিডিওতে বলেছি, আজকে এই লাইভে আবার বললাম, আগুনকে তুমি ছাই চাপা দিতে পারবে না, আগুন কিন্তু ভস করে বেরিয়ে আসবে। যে আগুন জ্বলছে বাংলাদেশের বুকে, আওয়ামী লীগের বুকে, একদিন তারা ঠিক ফুঁড়ে বেরিয়ে আসবে, আর যেদিনকে বেরিয়ে আসবে সেদিনকে তার কিন্তু ফল মারাত্মক হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই অনির্ধারিত লাইভ আমরা নিয়ে এসেছি তরুণদাকে, কারণ যেহেতু বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট যুদ্ধ চলছে, একদিকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, অন্যদিকে মৃত লাশ গেল জেলখানায় বাবাকে দেখতে। এই বিষয়গুলো নিয়েই দাদার সাথে কথা বলবো, জিওপলিটিক্সের বিষয়ে কথা বলবো। তো চলুন আমরা সরাসরি দাদার কাছেই চলে যাই, সময় নষ্ট না করে। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? ভালো আছি, নমস্কার আপনাকে এবং তোমাকে এবং তোমার দর্শকদের এবং আমার দর্শকদের সবাইকে আমার সান্ধ্য শুভেচ্ছা। দাদা তোমার ওখানে সকাল, আমার এখানে সান্ধ্য, আমার এখানে দুপুর বেলা। তো দাদা আমি আসলে প্রথমে যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাকে একটু দেখাই একটা কার্ড। এই যে বয়কটের হুমকি দিয়ে বিশ্বকাপ দল দিল পাকিস্তান, তার মানে পাকিস্তান দুদিন আগেও বলেছিল যে বাংলাদেশকে যেহেতু নিচ্ছে না, স্কটল্যান্ডকে নিচ্ছেন আপনারা, এটা পুরোটা দোষ কিন্তু ইন্ডিয়ার উপর। ইন্ডিয়া স্কটল্যান্ডকে নিচ্ছে, বাংলাদেশকে নিচ্ছে না, সুতরাং তারা বয়কট করবে। এটা বলার পরে আজকে আবার নাকি ঘোষণা দিয়েছে আপনার ইয়েতে যাবে, কোথায়, এই বিশ্বকাপ খেলতে যাবে। এদিকে আমাদের অন্য আসলে ওই যেদিনকে এটা হয়েছিল না, গন্ডগোলটা স্টার্ট হলো, সেদিনকেই বলেছিলাম পাকিস্তানের ছেঁড়া জুতোয় পা গলিয়ে বাংলাদেশ আজকে কিন্তু পথে বসবে। এই পাকিস্তান কিন্তু সবার আগে গাছে তুলে দিয়ে কেটে পড়বে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকে আমি 3 দিন আগে বলেছি, গ্যারান্টি দিয়ে আমি বলছি পাকিস্তান খেলবে। কারণ পাকিস্তান এরা চায় হচ্ছে পয়সা, পাকিস্তানের মতো পয়সা কেউ চেনে না, এরা ভিক্ষাবৃত্তি করে চলে, সব সময় ডালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমায় কিছু দাও, সারা পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে।
নয় আরব দেশে যাচ্ছে, নয় আমেরিকার কাছে যাচ্ছে, নইলে পরে কি বলে কি IMF এর কাছে যাচ্ছে, এই তো করছে। এখন সেটা আমার যে ভবিষ্যৎবাণীটা সেটা আজকে সফল হলো। আমরা উগান্ডায় খেলতে যাব, তো এবার গাছে তুলে দিয়ে বইটা কেড়ে নিয়েছে। ঠিক এখন যেমন জেলেনস্কির অবস্থা হয়েছে, ইউরোপ কেটে পড়েছে, আমেরিকা কেটে পড়েছে, জেলেনস্কিকে দামাদ্দাম মারতে মারতে একদম কিভে পৌঁছে গেছে। রাশিয়া পুতিন সেনাবাহিনী কিভে পৌঁছে গেছে, কদিন বাদে কান ধরে জেলেনস্কিকে নিয়ে আসবে। এবার করলো কি, তোমার এই বাংলাদেশকে গাছে তুলে দিয়ে পাকিস্তান মইটা কেড়ে নিল। এবার বাংলাদেশ বুঝুক, তারা আমও গেল, ছালাও গেল। তাহলে কার সঙ্গে যুদ্ধ করছে? ভারতের সঙ্গে যুদ্ধ করছে। ভারত কি উগান্ডায় খেলবে? এবার নিজেরা ভাবো কোথায় গিয়ে খেলবে। নিজেরা ইন্ডিয়া টিম করে, নিজেরা একটা বাংলাদেশের টিম করছে, আর দল করছে আটজনে, 8টা দলের নিজেদের মধ্যে খেলা হবে, হাডুডু খেলার মতো। পাড়ায় হাডুডু আগে ছোট খেলতাম না, হাডুডু খেলার মতো। নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা, দু দেশের বাঙালি এই খেলাটাকে ভালোবাসতো। বাংলাদেশ ভারতের এই যে দ্বৈরথ, এটা ভালোবাসত। তাই প্রথম থেকে যখনই এটা শুরু হয়েছে তখনই আমি কিন্তু এই BCCI কে দোষ দিয়েছি যে আমার দেশে 50টা স্টেডিয়াম আছে। দক্ষিণের দলগুলো বাংলাদেশ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা জানেও না। তামিল, তেলেগু, মালায়ালাম যারা লোক রয়েছে, তারা বাংলাদেশ কি চেনে, বাংলাদেশ সম্পর্কে তাদের আইডিয়া কি আছে? আমি যদি ওখানে ফেলতাম, চেন্নাইতে ফেলতাম, আমি যদি মুম্বাইতে ফেলতাম, আমি যদি হায়দ্রাবাদে ফেলতাম, যেখানে তামিলদের ঘর, চেন্নাই হচ্ছে গিয়ে তোমার তেলেগুদের ঘর, তা আমি যদি সেখানে গিয়ে ফেলতাম, ভারতের খেলা দেখার জন্য দর্শক তো বসেই আছে। বাংলাদেশ কি খেললো না খেললো তো কেউ যায় আসে না, ভারতের খেলা দেখবে, স্টেডিয়াম ভরে যেত। তাহলে এই বাংলাদেশের টিমটাকে কলকাতায় ফেলার দায়টা কার? দায়টা BCCI। প্রথম দিনই আমি বলেছি এবং ভিডিও করেছি, সম্পূর্ণ দায় হচ্ছে BCCI। তারপর যখন দেখলো যে আরে ভারতের বাংলার জনগণ তো ব্যাপক খেপে গেছে, পুরো গ্যালারিতে ভাঙচুর করে দেবে এখানে এ করলে, তখন আর এও ভেন্যু চেঞ্জ করতে পারছে না। কারণ অলরেডি ভেন্যু ঠিক হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গিয়েছে, ফ্লাইটের টিকিট বুকিং হয়ে গেছে, অ্যাডভার্টাইজার যারা তারা সমস্ত রেডি হয়ে গিয়েছে। এখন আমি দুম করে চেন্নাইতে নিয়ে যাই, এবার ওই তুমি বাউন্ডারিতে যে ওয়াল গুলো থাকে সেখানে দেখবে তুমি সমস্ত বড় বড় বিজ্ঞাপনের বোর্ড থাকে, ইলেকট্রনিক বিজ্ঞাপনের বোর্ড থাকে। বাউন্ডারি যে দড়িটা থাকে সেখানেও বিজ্ঞাপনের সমস্ত থাকে, প্রত্যেকটা জিনিস তো বেচা হয়। বোর্ডে যে সমস্ত দলের নাম দেখানো হয়, সেখানে যে বিজ্ঞাপন দেখানো হয়, সেখানে পয়সা বেচা হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে এজেন্সি গুলো, জড়িয়ে রয়েছে যারা বিজ্ঞাপন এজেন্সি, এর মধ্যে যারা এজেন্সি যারা কাজ করে তারা জড়িয়ে আছে, যারা ভিডিওটা বানিয়েছে সে সমস্ত তারকা বা নায়িকা তারা জড়িয়ে রয়েছে। একটা পুরো ইন্ডাস্ট্রি একটা চলে IPL কে ঘিরে। তাতে ভাবে চিন্তে করা উচিত ছিল BCCI। তাই আমি গতকালকেও আমি বলেছি যে দোষটা হচ্ছে BCCI। এখানে শাহরুখ খানের কোনো দোষ নেই। BCCI তখন দেখেছে যে একেবারে স্টেডিয়াম ভাঙচুর হয়ে যাবে, ভয় পেয়ে গেছে, দিয়ে ICC কে বলেছে যে তোমরা বলো, দায় নিজেরা নেয়নি। আর বাংলাদেশের কিছু মানুষ তারা শাহরুখ খানকে দোষ দিচ্ছে। শাহরুখ খানকে দোষ দিয়ে লাভ নেই, তার কাছে পথ কোথায়? এখন তার কে চায় কাঠের পয়সা 9 কোটি 20 লক্ষ টাকা কাউকে দিতে? কে চায়? যদি তাকে প্রথমেই বলা হতো যে না, মুস্তাফিজুর রহমানকে এখানে নেওয়া যাবে না, নাইট রাইডার্সে অন্য কোনো কাউকে দিন। অথবা শাহরুখ খান যদি বুঝতে পারতেন তিনি হচ্ছে মুম্বাইবাসী, কলকাতার সেন্টিমেন্ট বুঝবেন কি করে?
তিনি আবার হিন্দি ভাষী, বাংলা বোঝেন না, তিনি তার নিজস্ব একটা অরবিটের মধ্যে ঘোরাফেরা করেন। নায়করা যেটা হয়, তার নিজস্ব অরবিটের মধ্যে ঘোরাফেরা করেন, তাদের এই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই। সুতরাং এই যে পাবলিকের পালস তাদের বোঝার ক্ষমতা নেই, তাদেরকে তো বলে দিতে হবে। তো শাহরুখ খানকে বাধ্য হয়ে বলতে হলো, প্রেস কনফারেন্স করে বলতে হলো যে আমি একে মুস্তাফিজকে আমি সরিয়ে দিচ্ছি, কিন্তু তার আমি 9,20,00,000 টাকা তাকে দিয়ে দেবো। এই খবরটা কিন্তু রটলো না বাংলাদেশে, যে 9,20,00,000 টাকা ওই মুস্তাফিজুরকে দিয়ে দেওয়া হবে। যার জন্য মুস্তাফিজুরকে যখন বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তুমি প্রতিবাদ করো, মুস্তাফিজুর বলেছিল আমি করব না। তার মানে তাকে তো অলরেডি বলা যাবে। দাদা সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, তার মানে মুস্তাফিজ খেলার জন্য যেই টাকা পেত খেললে, সেই টাকা না খেলেও পেয়ে যাচ্ছে, না খেলেও পেয়ে যাচ্ছেন। তার আর্থিক ক্ষতি হোক, সেটা শাহরুখ খান পরিষ্কার প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে, তার আর্থিক ক্ষতি হোক আমি চাই না, আমি আর একটা কাউকে নিয়ে নেব, কিন্তু তাকে তার পাওনা ম্যাচ ফি 9,20,00,000 টাকা আমি তাকে পাঠিয়ে। 9,20,00,000 টাকা শাহরুখ খানের কি? ও তো চিল্লার। আমাদের কাছে অনেক, 9,20,00,000 অনেক। শাহরুখ খানের কাছে কি? একটা পার্টি দিকে ডান্স করে 5 কোটি টাকা নিয়ে নেবে। ও তো বলে আমি এখন সিনেমা করি না। তারা টাকাটাও পেল, সব খেলতে পারলো না, আবার খেলতে পারলো না এই অজুহাতে ওয়ার্ল্ড কাপ থেকেই চলে গেল বাংলাদেশ। হ্যাঁ, এবার এর যে পরবর্তী ফলগুলো কিন্তু আমি বলে দিয়েছি। এই যত টাকা আইসিসি নষ্ট হয়েছে, তাদের ফ্লাইট বুকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু খরচা, তো হোটেল বুকিং সমস্ত কিছু হয়েছে, জি, তাহলে সেগুলো সব ক্যান্সেল করতে হয়েছে, টাকাটা গেছে। আবার যে টিমটাকে স্কটল্যান্ডকে নিয়েছে, তাদের জন্য আবার বুকিং করতে হয় ফ্লাইট, তাদের জন্য আবার রুম বুক করতে হবে, তাদের আবার ফ্লাইটে নিয়ে যেতে হবে, পুরো শিডিউলটা চেঞ্জ হয়ে গেল। এবার ধরো যারা ওই বিজ্ঞাপনদাতা যারা আছে, হয়তো সার্ফের কেউ বিজ্ঞাপন দিয়েছে বা অন্য কেউ বিজ্ঞাপন দিয়েছে, সেখানে হয়তো কলকাতায় ইডেন গার্ডেন্স এর ওপরে একটা করে মানে ওনারা শুটিং ফুটিং করে সেখানে দিয়ে দিয়েছে, বাংলাদেশের প্লেয়ারদের ছবি দিয়ে একটা, ভারতের ছবি দিয়ে একটা বিজ্ঞাপন করে দিয়েছে, সার্ফের বিজ্ঞাপন ধরো। এবার কি, তাহলে পরে বাংলাদেশ যখন নেই, তার বিজ্ঞাপন পুরোটা লস হয়ে গেল, তার ভিডিও অডিওটা তো গেল, তখন সে বলবো আমার টাকা ফেরত দাও। সে তো অলরেডি আইসিসি কে টাকা দিয়ে দিয়েছে। এই যে টাকাগুলো ইন্ডাস্ট্রি যারা ফিল্মটা বানিয়েছে তারা তো বুঝবে না, তারা তো সার্ফের কাছে টাকাটা চাইবে বা উজালার কাছে টাকাটা চাইবে, যেই করুক। এই যে এতগুলো জিনিসের ক্ষতি হয়ে গেল, আইপিএল তো ছাড়বে না। আইপিএল বলবে আবার এত টাকা খরচা হয়েছে, তো আমার এত টাকা না দিতে পারলে এত দিনের মধ্যে, তাহলে পরে তোমাদের ফাইন চাওয়াবো। ফাইন চাপলো, দিল না, তারপর বলো 5 বছর 7 বছরের জন্য তোমরা নির্বাসিত, দফারফা হয়ে গেল। তারপরেও যদি কোনো মানে উল্টোপাল্টা বক্তব্য যদি করে বাংলাদেশ সরকার, তাহলে পরে আজীবনের জন্য আইসিসি ওকে বাদ দিয়ে দেবে। তাহলে বাংলাদেশের মধ্যে হাডুডু খেলতে হবে, বাংলাদেশ পাকিস্তান এই দুজনের মধ্যে লড়াই হবে, দুই বন্ধু মিলে লড়াই করবে, কোনো দর্শক নেই। পয়সা তো হচ্ছে এইখানে, বিপিএল এ পয়সা পায় পাকিস্তান, পিসিএল পাকিস্তান ক্রিকেট লিগ পয়সা পায়। তুমি জানো যে ম্যান অফ দ্য ম্যাচ হয় পাকিস্তানে, তাকে কি দেওয়া হয়? একটা মোটর সাইকেল। আর আইপিএল এ দেওয়া হয় একটা মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস। কোথায় মোটর সাইকেল আর কোথায় মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস? তারা তো এর ভাই, অনেক বাংলাদেশি প্লেয়ার বা অনেক বিদেশি প্লেয়ারও এর আগেও আইপিএল খেলতে গেছে, কিন্তু একটা খেলাও খেলেনি, সাইড লাইনে বসে থেকেছিল, টাকা পেয়েছে ওরা।
তো মোস্তাফিজের অবস্থা, তাহলে তো মোস্তাফিজকে নিয়ে যায় সাইড লাইনে বসায় রাখলেই ভালো হতো, ঝামেলা চুকে যেত, টাকা যেহেতু দিতেই হলো। না, টাকা যে দিতেই হলো সেটা ঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুস্তাফিজ যে আসছে, মুস্তাফিজুর রহমান যে আসছে, এই খবরটা তো চেপে রাখা যাবে না, না, মিডিয়া মারফত চাউর হবে। মুস্তাফিজ স্টেডিয়ামে বাইরে থাকুক আর ভেতরে থাকুক, বাংলাদেশ টিমটা তো খেলছে। বাংলাদেশ টিমটা যখনই মাঠে নামতো তখন থেকে হট্টগোল শুরু হয়ে যেত এবং মারপিট শুরু হয়ে, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেত। এর আগে যখন বাংলাদেশের সঙ্গে একটা খেলা হয়েছিল ইডেন গার্ডেন্সে, সেখানে বাংলাদেশের দর্শকরা এখানে এসে যা যা করেছে সেগুলো বলার মতো না। ভারতে বসে, কলকাতায় বসে বাংলাদেশের দর্শকেরা ভারতকে গালাগালি করছে, অঙ্গভঙ্গি করছে, কুৎসিত অঙ্গভঙ্গি করছে, বাস লেগে গেল মারপিট, দাঙ্গা হাঙ্গামা, পুরো গ্যালারি একদম ফাঁকা করে দিল, পুলিশ নেমে গেল, খেলা ভন্ডুল। দাদা একটা ভিডিও দেখায়, বাংলাদেশের দর্শকরাও তো ভদ্র নয়, বাংলাদেশের দর্শকরাও কিন্তু ভদ্র নয়। তোমাদের বাংলাদেশে যখন একটা ম্যাচ যখন ভারতবর্ষে হেরে গেছিল, সেই সময়তে হঠাৎ করে ওই ভিডিওতে দেখলাম একজন দিদিমণি বলছে, একদিন তার নাম হয়ে গেছে ভারতবর্ষে কলা গাছ দিদিমণি, আমরা কলা গাছের মধ্যে হারায় দিয়েছি না কি যেন একটা বলেছিলেন উনি। এই সমস্ত উল্টো পাল্টা যদি বক্তব্য রাখে তাহলে পরে তো গন্ডগোল হয়ে যাবে ভাই। ওই জন্য ভারতবর্ষে বিসিসিআই রিস্ক নেয়নি, আর শাহরুখ খানের সামনে পথ ছিল না, দোষটা এখন শাহরুখ খানকে দিয়ে লাভ নেই। শোনো, ভারতবর্ষে হিন্দু হোক মুসলমান হোক সব, কিন্তু আমাদের মধ্যে জাতিভেদ নেই। নাহলে পরে আমাদের এখানে 3টে খান, তারা 1 নম্বর পজিশন ধরে রাখে। শাহরুখ খান আর আমির খান আর সালমান খান 1 নম্বর পজিশন ধরে রেখেছে এত বছর ধরে। আমাদের মধ্যে জাতিভেদটা নেই। তুমি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যার বিরুদ্ধে ভারতবাসীর বিরুদ্ধে বলবে, ভারতবর্ষের বাংলার লোক তাকে উল্টে খিস্তি করবে। আমরা জাতি দেখি না, আমরা দেখি তার মধ্যে কি গুণ আছে। শাহরুখ খানের মধ্যে কি অ্যাক্টিং পাওয়ার আছে, সালমান খানের মধ্যে কি অ্যাক্টিং পাওয়ার রয়েছে, আমির খানের মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে। তার লাগান দেখো, তারে জমিন পার দেখো, 3 ইডিয়টস দেখো, প্রত্যেকটাতে একটা মেসেজ আছে, সোসাইটির প্রতি একটা মেসেজ আছে ক্লিয়ার, যে এইটা বলতে চাইছে পরিচালক আমির খান। ক্রিয়েটিভিটি দেখতে হবে, মানুষের ধর্ম দেখলে হবে না। ভারতবর্ষ ধর্ম দেখে না, তাহলে হামিদ আনসারি আমাদের এখানে উপরাষ্ট্রপতি হতেন না। পাকিস্তান বা বাংলাদেশ কোনো বলতে পারবে কোনো হিন্দু তাদের দেশের কোনো উচ্চ পদ পেয়েছে? একজন উচ্চ পদ পেয়েছিলেন একজন জাস্টিস সিনহা বোধহয় খুব সম্ভবত, সেই নিয়ে কত বিক্ষোভ। আমাদের এখানে কত মুসলিম জাস্টিস আছে, চিফ জাস্টিস আছে সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের সঙ্গে তুলনা করে লাভ নেই। ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, ওই জন্য। তবে এদিক ওদিক করলে প্যাদারি খাবে। এখন ভারতবর্ষের বাংলার মানুষের মুড খুব খারাপ, খুব খারাপ। বাংলাদেশের দর্শক দেখলেই প্যাদানি খেত, ওই স্টেডিয়ামে ঢুকতেই পারতো না, বাইরেই পেন্দি দিত। দর্শকও যেত কিভাবে, ভিসাই তো নেই। হয়তো টেম্পোরারি ভিসার অ্যারেঞ্জমেন্ট করতো আইসিসি ভারতকে বলে। সেটাই দাদা, আপনাকে একটা ছবি দেখাচ্ছি আমি। মারা গেল এবং তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।
জানাজা পড়ার জন্য, যেটা আমাদের মুসলিম শরীয়ত বিধান মতে জানাজা পড়তে, তা তো দেওয়া হয় নাই, বরঞ্চ কোর্টে নিয়ে যাওয়ার এই জেল গেটে নিয়ে গেছে, 5 মিনিটের নাকি সময় দিছে। এটা ওই বাচ্চার চাচা সে বলছে যে যখন বললো যে একটু সময়টা একটু বেশি করে দেন, আমার ছেলেটা আমি কখনো কোলেই নিতে পারিনি, আমি একটু ভালো করে কোলে নি, তখন বলছে 2 মিনিট সময়, এরই ভিতরে যা করার করো, এরপরে ভেতরে চলো। এটা কি হিউম্যান রাইটস এর কোনো ইয়েতে কি পড়ে এই কাহিনীটা? মানবতা বিরোধী, মানবতা বিরোধী। আজকে আমি ভিডিওতে বলেছি, ইউনূস এন্ড গং যে সমস্ত মানবতা বিরোধী কাজ করছে, তাতে একদিন কিন্তু এদেরকে হিসেব দিতে হবে। সব হিসেব কিন্তু গুনে গাছে গুনে রেখে দিচ্ছে এখানকার মানুষ। ওপারে কি হবে সে তো পরে হবে, আমরা দেখতে পাবো না। কিন্তু আমি কিন্তু বরাবর রাশেদ ভাই একটা কথা বলে যাই যে এই ইউনূসের কিন্তু শেষ দিন অত্যন্ত করুণ হবে, এবং সেটা তো ঈশ্বরের কাছে আমার কামনা আমি যেন সেদিনটা বেঁচে থাকি, যে ওই করুণতম দিনটা দেখার জন্য। এবং সেদিন আমার এতটুকু দুঃখ লাগবে না। এত নিরপরাধ মানুষকে দুঃখ দিয়েছে, এত তার অভিসম্পাদ বুকে নিয়ে যাচ্ছে মানুষটা, সেই এত এত বৃদ্ধ বয়সে, এত ক্ষমতার লোক, এত আওয়ামী লীগকে ভয়, নিরপরাধ একটা মানুষকে ঢুকিয়ে দিলে, সংসার না চালাতে পেরে তার মা কতটা মানে ডেসপারেট হলে একটা মা তার বাচ্চাকে মেরে দিতে পারে, দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে, কতটা বেদনাময় বলতো। আমাদের সারা বাংলায় ছি 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 করছে, ছি 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 করছে। এরপরে বাংলাদেশ থেকে কোনো লোক এলে পরে চিকিৎসার জন্য, তুমি কি ভাবছো তাদেরকে রসগোল্লা খাওয়াবে? তখন কি বাংলার মানুষ দেখবে এই আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে? বাংলাদেশ মেলাও এখন মুডটা হয়ে গেছে এরকম। হয়তো অনেকে বলতে পারে যে আমি বাড়িয়ে বলছি, কিন্তু এরকম ঘটনা যদি দুম করে ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, সেটা আমি আগাম বলে দিচ্ছি। ইউনূস এন্ড গং যা করছে তার হিসেব কিন্তু এই জগতে পেমেন্ট করে যেতে হবে, ওপরে কি হবে আমি জানি না, এই জগতে পেমেন্ট করে যেতে হবে। এখানে হিসেব শুরু, এখানে হিসেব শেষ, এটাই সত্য। আমার ভিডিওতে 11 জন টোটাল ফিরে গেছে ফ্যামিলি নিয়ে, আমি বলে দিচ্ছি ভিডিওতে। এটার কারণটা কি? রামপাল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ছিল 8 জন, আর আদানির ওখানে কাজ করতো। আদানি যে মেন পাওয়ার স্টেশন, মানে গাড্ডা থেকে যেখানে যাচ্ছে গিয়ে, গোড্ডা থেকে যেখানে সাপ্লাইটা হয়ে যে সাবস্টেশনে যেত বাংলাদেশের, সেই সাবস্টেশনে কাজ করতেন 3 জন ইঞ্জিনিয়ার, তারা সপরিবার ওখানে ছিলেন। আদানি তাদেরকে পরমাণু কেন্দ্র থেকে ভারত তুলে নিয়েছে, আর আদানি তার ইঞ্জিনিয়ারকে ফিরিয়ে নিয়েছে উইথ ফ্যামিলি। তার মানে এখন দেখাশোনার জন্য বাংলাদেশি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ রইল না। আর এটা হচ্ছে সূত্রপাত। আদানি যে স্টেপ নিতে শুরু করেছে ভারত সরকারের ইশারায়, এটা হচ্ছে সূত্রপাত। এখন তো শীতকাল চলছে, এখন কেউ বুঝতে পারবে না, কিন্তু যেই গরমটা পড়বে তখন দেখবে জেনারেটর চালানোর মতো তেলও নেই আর বিদ্যুৎও নেই। আর এই নষ্ট উপদেশটা তাদের বাড়িতে দেখবে আলো জ্বলছে, যেটুকু বিদ্যুৎ উৎপাদন হবে তাদের বাড়িতে আলো জ্বলছে। শেখ হাসিনা যখন রাজত্ব করতেন সে সময়, মানে বিএনপির আমলে যেখানে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, সেটাকে উনি টেনে নিয়ে গেছিলেন 30,000 মেগাওয়াটে, সেটাও ধ্বংস করে দিয়েছে। এটা কিছু বাকি রাখিনি, বাংলাদেশের কিছু বাকি রাখিনি। ওই জন্য শেখ হাসিনাকে এত ভয়, আতঙ্ক, আওয়ামী লীগ আতঙ্ক। আমাকে বলে নাকি আমি আওয়ামী লীগের মুখপাত্র, অন্য কেউ হলে পরে, তোমার দেশে থাকলে পরে তাকে তো প্রথম কথা পেটাতো, খুন করে দিত, আর নাইলে পরে বলতো যে পয়সা খেয়েছে। কিন্তু আমায় তো সেটা বলতে পারে না, কারণ বাংলাদেশের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, আর্থিক সম্পর্কও থাকবে না, দেশের সম্পর্কও থাকবে না।
ফলে আমায় ডাকবে কি করে? আমার দেখে দিলে আমি মুখপত্র, মানে মুখপত্র, সবাই মুখপত্র। বাংলাদেশে যে মানে আওয়ামী লীগের ব্যাপারে কলকাতার অন্তত 99% মানুষ সব বঙ্গবন্ধু প্রেমী, সব বঙ্গবন্ধু প্রেমী। শেখ হাসিনার ব্যাপারে যদি কেউ কুমন্তব্য করে, আওয়ামী লীগের ব্যাপারে যদি কুমন্তব্য করে, সেই যদি বাংলাদেশের মাটিতে যদি তার পরিচিতি পায় যে এ হচ্ছে বাংলাদেশি এবং এটা বলেছিল, যে ছবির মাধ্যমে কোনোভাবে তাকে ট্রেস করে নেয়, তার বেঁচে ফিরে যাওয়া মুশকিল। তাহলে এই ইঞ্জিনিয়ার গুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কারণ এটাই যে এর আগে আপনার কূটনীতিকদের পরিবার নিয়ে গেল, এখন ইঞ্জিনিয়ার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এরপরও মনে হয় কিছু কিছু হাই প্রোফাইল আরো কিছু লোক আছে যারা আমাদের বিভিন্ন বড় বড় গার্মেন্টস সিইও। তাই তো বলেছি, হ্যাঁ তাই তো বলছিলাম, আমি আমার ভিডিওতে বলেছি যে ভারত যে কিছু করছে না তা নয়, যারা মারবে সেই মারার খেলোয়াড়রা সে রেডি হয়ে বসে আছে, মাঠও রেডি হয়ে রয়েছে, কিন্তু তাদেরকে বলেছে বাবা দাঁড়া, আমি আমার লোকজনগুলোকে সরিয়ে নিই। আর কূটনীতিতে পরিবারদের সরিয়ে নিল, এই যে আদানির লোকেদের যে সরিয়ে নেওয়া না, সপরিবারে সবাইকে সরিয়ে নেওয়া, এটা খুব অর্থবহ। তার মানে হচ্ছে লাইনটি কাটবে এবার। 800 মিলিয়ন তো পায়, 1 পয়সা দেয়নি। 800 মিলিয়ন কি গত 17 মাসে না আগে? এটা তো জমছে, কিছু দিচ্ছে আবার জমছে, কিছু দিচ্ছে আবার জমছে, এই করে 800 নিচে নামছে, আবার 800 উঠে যাচ্ছে। তাহলে তো মানে এটা দুর্ভাগ্য। আগে বলেছিলাম 20টা দলের চিঠি আসেনি, তার মধ্যে 10টা দলের চিঠি এসছে। আর দক্ষিণ ভারতে যে 10টা দল আছে তাদের চিঠি এখনো এসে পৌঁছায়নি। 100% চিঠি ভারতবর্ষের হাতে আসার পর ভারতবর্ষ তখন বন্ধ করবে। চাল, ডাল, তেল, নুন, বিদ্যুৎ, কাঁচা মরিচ, পেঁয়াজ, যা যা আছে সব বন্ধ করে দেবে। হয়ে গেল, বলো হরি হরি বল। আজকে তো দাদা আপনাদের প্রজাতন্ত্র দিবস ছিল, আজকেই তো না? আগামীকাল 26 তারিখ, 26 জানুয়ারি। আজকে সম্ভবত বাংলাদেশে আপনাদের ভারতীয় এম্বাসিতে একটা প্রোগ্রাম হয়েছে এই দিবসটা নিয়ে, এবং এই দিবসের এই প্রোগ্রামে দেখা গেল যে বিএনপির নেতৃবৃন্দ হাজির, জামাতের নেতারাও হাজির, আবার এই এনসিপির নেতা, যারা সারাদিন বলে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারা হঠাৎ করে আবার ইন্ডিয়ার দরবারে হাজির। এটা কিভাবে দেখছেন বলেন তো একটু আমাকে? সবাই তলায় তলায় না ভারতের সঙ্গে যোগাযোগ করে, সবাই, কেউ বাদ নেই, যদি একটু কৃপা পাই। এরা মুখেই বড় বড় কথা বলে, সব ফাঁকা আওয়াজ, কাগজে বাঘ এরা। বাংলাদেশের মানুষ সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষের ধারণা হলো কাগজে বাঘ। ওই যে তোমরা বাঘ দেখানো, টাইগার, টাইগারের দল, আমাদের টাইগারের দল, টাইগারের দল। আরে ভারতবর্ষ কখনো বলেছে আমার লাইনের দল? অত আত্মপ্রচার, অত অহমিকার কি আছে? এইটুকু তো দেশ, আমাদের উত্তরপ্রদেশের থেকে ছোট। টোটাল বাংলাদেশটা আমাদের যে উত্তরপ্রদেশ যেটা আছে তার থেকে ছোট, তাই নিয়ে এত গর্ব। দাদা আরেকটা খবর আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি জাস্ট ঘন্টাখানিক আগে আমাকে এটা ডকুমেন্টস পাঠানো হলো, মানা করার কারণে আমি ডকুমেন্টসটা দেখাতে পারছি না। সেটা হচ্ছে যে ফারাক্কাবাদের বিপরীতে বাংলাদেশের যে বাঁধ তৈরি করার কথা, ওইটার জন্য সম্ভবত সমস্ত কিছু ওরা রেডি করেছে, শুধু একনেকে পাশ হওয়ার দরকার। ওইটা পাশ হলেই নাকি বাঁধ দেওয়ার কার্যক্রম শুরু করবে। তো বাংলাদেশ যদি বাদ দেয়, আপনার কি মনে হয় যে ভারত সরকার এই বাধা দিবে এখানে? বাধা দিতে হবে না, টাকা কই? আগে টাকা জোগাড় করুক। একটাই বাধা, সেটা হচ্ছে টাকা। পরিকল্পনা তো অনেক হয়েছে। একটা বাঁধ দিতে গেলে কত মিলিয়ন খরচা হয়, সেই হিসেবটা করলে পরে
তখন বুঝে যাবে যে এই মিলিয়নের এটা দিলে পরে আমাকে এত এত কিলো চাল আনতে পারবো, এত টন চাল আনতে পারবো। হ্যাঁ, 100 কত বাঁধ মিলিয়ন এখন খরচ, ওটার খরচ 100 কত মিলিয়ন হবে। আর হ্যাঁ, আর আজকে বললাম বাঁধ এখন ম্যাজিকের মতো তৈরি হয়ে গেল তা তো নয়। একটা বাঁধ তৈরি করতে মিনিমাম 5 বছর সময় লাগে, মিনিমাম। ফারাক্কা আমার লেগেছিল 12 বছর। আমি ধরে নিলাম দুরন্ত গতিতে করছে, টপ ক্লাস টেকনোলজি দিয়ে করছে, তাতেও 5 বছর সময় লাগবে। আমার পাকিস্তানি প্রযুক্তিতে তো মনে হয় বছর খানেকের ভিতরে করে ফেলতে পারবো। হ্যাঁ, ও তো হাওয়ায় মেরে দেবে। আমাদের কতগুলো রাফাল মেরেছিল না? হ্যাঁ, 16টা। হ্যাঁ, 16টা রাফাল মেরেছিল, একটাও ছবি দেখাতে পারিনি। আর আমরা সংবাদ সম্মেলন করে, আমাদের ডিজিএমও সংবাদ সম্মেলন করে দেখিয়ে দিয়েছে এখানে এখানে মেরেছি, এখানে এখানে এই হচ্ছে স্পট। ওটা ঠিক আছে, 16টা রাফায়েল আপনাদের ফেলে দিয়েছিল এরা বলেছে, কিন্তু আমি জানি না এখন পর্যন্ত আপনারা 16টা রাফায়েল আসলে ফ্রান্স থেকে পেয়েছেন কিনা। কারণ এগুলো তো আর বানানো থাকে না যে চাইলাম দোকান থেকে তুলে দিয়ে দিলাম, ভাইয়া নিয়ে যাও। এই যে 114টা, আরো 114টা রাফালের আমাদের অর্ডার দেওয়া হয়েছে, 114টা। আমরা সব ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমাদের পেমেন্ট হয়ে গেছে, কিন্তু এটা পেতে তো আরো বহু দেরি আছে। এটা তো 5-7 বছর দেরি হবে, 5-7 বছর দেরি হবে। এখন এর ভিতরে এক স্কোয়াড্রন করে আসবে। সেটাই দাদা, আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, কালকে হয়ে যাবে। হ্যাঁ, 12ই ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন বাংলাদেশে। এখন এই নির্বাচনে আমরা গত 2-3 দিন আগে দেখলাম যে আল জাজিরা, তারপরে আরো ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলছে যে জামাত ক্ষমতায় আসতে পারে। এর ভিতরে আবার আপনাদের ইন্ডিয়ান একজন কূটনীতিক, সাবেক কূটনীতিক, তিনি বললেন যদি চুরি না করে, কার চুপি না করে, তাইলে জামাত নির্বাচিত হইতে পারবে না। এটার কাহিনীটা কি? এইভাবে মাঠের ভেতরে ওপেন বলে দেওয়া যে কার চুপি না করলে হতে পারবে না, কি শর্মা জানি আপনাদের নাম। যেটা আমি প্রকাশ্যে বলেছি সেই কথাটাই প্রাক্তন রাষ্ট্রদূত ভারতবর্ষের বাংলাদেশে পোস্টেড প্রাক্তন রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীঙ্গলা তিনি বলেছেন। চুরি যদি না করে তাহলে পরে কোনো মতেই এরা ক্ষমতায় আসতে পারবে না। জামাত তো নয়, আর চুরি করতে গেলে এবারে কিন্তু প্রচুর ঝামেলা হবে। আর আমার মনে হয় যে নির্বাচন হবে না, মনে হয় না কেন এখনো পর্যন্ত আমি দৃঢ় বিশ্বাসী, আজ 25 তারিখ, 25শে জানুয়ারি, এখনো আমি দৃঢ় বিশ্বাসী যে নির্বাচন হবে না। এবার যদি জোর করে করতে যায় তাহলে পরে আন্তর্জাতিক যে এটা রয়েছে, মান্যতা রয়েছে, একটাও পাবে না, সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার নিয়ে ক্ষমতা নিয়ে কি করবি? কেউ ক্ষমতা তখন নিতে চাইবে না। তোমার সব আছে, সংসারে সব আছে, তোমার কাছে টাকা নেই। তুমি সুন্দর বাড়ি ঘর নিয়ে, সাজানোর চেয়ার টেবিল নিয়ে, সাজানো ডাইনিং রুম, একবারে প্লেট প্লেট সাজানো, গ্লাস উল্টানো, একবার জলের জাগ ভরা আছে, কিন্তু ভাঁড়ারে চাল নেই। তুমি কি করবে এবার? ওগুলো সবই তো বৃথা। বাংলাদেশের পকেটে টাকা নেই, 1 পয়সা খরচা করে না। যেটা তোমাদের দেশ থেকে রেমিটেন্স যায়, বিদেশিরা পাঠায় রেমিটেন্স, সেই রেমিটেন্সটা জমিয়ে রেখে দেখায় যে আমার $20 বিলিয়ন আমাদের বিদেশি মুদ্রা রয়েছে। না না দাদা, আমি এখন রেমিটেন্স পাঠাই না। আমাদের মতো বলতে আমি পাঠাই না, কারণ আমার 17 মাস হয়েছে। আগে আমি প্রতি মাসে 1500 পাউন্ড পাঠাতাম। 1500 পাউন্ড মানে প্রায় 2.5 লক্ষ টাকার মতো বাংলাদেশে চ্যানেলে পাঠাতাম। গত 17 মাস আমি একটা পয়সাও পাঠাই না। তার কারণ হচ্ছে যে আমার বাড়িঘর ভেঙে দিয়েছে, সব কাজ আমার বন্ধ হয়ে গেছে। সুতরাং
এখন আর টাকা পাঠাই না। আপনাকে সাথে কথা বলতে বলতে একটা জিনিস, খুব মজার একটা জিনিস পেয়েছি দাদা, আপনি একটু দেখাচ্ছি, এই মাত্র আসছে এটা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা হচ্ছে যে ইত্তেফাকের, এবং এটা হচ্ছে ডিবিসি নিউজ। নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতা আওয়ামী লীগকে দায়ী করা হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাকে একটা জিনিস, আপনিও একটা দেশের এই ধরনের কথা তো ধরেন একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারে, কারণ এটা পুলিশিং এর ব্যাপার, আইন শৃঙ্খলার ব্যাপার। পররাষ্ট্র মন্ত্রণালয় তো আইন শৃঙ্খলা নিয়ে তো পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলে না। তাহলে এই দুইটা, এই নিউজটা দেখেন, কি বলবেন? ইনসিডেন্টালি রাশেদ ভাই, আজকে যে সাবজেক্ট গুলো নিয়ে আমি ভিডিও করেছি, ইনসিডেন্টালি তোমার কোশ্চেন গুলো সেই সাবজেক্টের ওপরেই পড়ছে। আমি বলেছিলাম চিরকাল আমি জানতাম এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটা আপাদমস্তক ভদ্রলোক একেবারে। আমি কয়েকবার তার প্রশংসাও করেছি, কিন্তু ইদানিং আমার বুদ্ধিটা হয়েছে এবং আমি মানুষটাকে চিনতে পেরেছি। এই মানুষটা হচ্ছে আর একটা ঠগ, জোচ্চোর, বাটপার, লুটেরা, সব এই লোকটার মধ্যে আছে। আমরা চিনতে পারিনি তিনি মুখোশ করেছিলেন। আমি তো ভেবেছিলাম ওই পদত্যাগ করে বেরিয়ে আসবেন এই ঘটনার পর। এই এত সমস্ত মর্মান্তিক ঘটনা ঘটছে, উনি সমস্ত পদ আঁকড়ে বসে আছেন। আমি তো অবাক হয়ে গিয়েছি মানুষটাকে দেখে। আর উনি তো আলটপকা ডিঙিয়ে কথা বলাতে হচ্ছে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের নেতাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আলটপকা কথা বলা। তুমি ক্রিকেট থেকে দেখো, যদি বাংলাদেশ সরকার নাক ডাকা হতো তাহলে জল এত দূর গড়াতো না। ভারত সরকার এখনো পর্যন্ত একটা কথা বলেছে? বলেনি। নির্বাচনের দিন ঠিক হলো, আমি শুরু থেকে বলে আসছি, গণনার দিন, ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়নি। কদিন আগে একটা শুনলাম কাগজে নাকি বেরিয়েছে যে ফলাফল ঘোষণা হতে দেরিও হতে পারে। হ্যাঁ, এটা গত 4 দিন আগের কথা। হ্যাঁ, এবার দাগিয়ে দিল কাকে? আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিস, বাকিগুলো আছে যেগুলো জেলে ভরে দিয়েছিস, আর বাকিটা সমস্ত হচ্ছে বনে জঙ্গলে লুকিয়ে রয়েছে। কাদের চোখে ধুলো দেয়? বাংলাদেশি মিডিয়াকে বললো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ একটা বা আওয়ামী লীগ একটা প্রতিক্রিয়া দিতে। আওয়ামী লীগ দিতে পারে প্রতিক্রিয়া, কিন্তু আমরা প্রতিক্রিয়া দিই না। আমি এগুলো নিয়ে কথা বলি না, কারণ এই সমস্ত মন্তব্য পাতে দেওয়ার যোগ্য না। আজকে দুটো খবর আমার ভালো লেগেছিল, ওই জন্য আমি শেয়ার করে তোমায় দিয়েছিলাম যে তুমি এই দুটো রাখো। একটা হচ্ছে বাংলাদেশ বলেছে আমাদের উগান্ডায় গিয়ে খেলতে হবে, আর একটা খবর হচ্ছে আনন্দবাজারে আজকেই বেরিয়ে গেছে যে পাকিস্তানের নকভি, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি, যে বড় বড় কথা বলেছিল পাকিস্তান বর্ষিক সিদ্ধান্ত নিলেও মানে সরকার, পাকিস্তান সরকার ফাইনাল কথা বলবে। পাকিস্তান সরকার তো ওগুলো হচ্ছে লোক দেখানো কথা, আসলে হচ্ছে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেওয়া।